দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে বাংলাদেশকে তাহলে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বলয়ে ঢুকে যেতেই হচ্ছে। এমন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক একাধিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশের কারণে। খবরটি হলো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য যে মরণ ফাঁদ তৈরি করে গিয়েছিলেন, সেই বাণিজ্য চুক্তির শর্ত পূরণ করতে গিয়ে বাংলাদেশ আমেরিকার সাথে দুটি প্রতিরক্ষা চুক্তি আকসা ও জিসুমিয়া স্বাক্ষরের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। বলা হচ্ছে, এমন চুক্তি হলে বাংলাদেশের বন্দর ও বিমানঘাঁটি অবকাঠামোতে মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ থাকতে পারে। অবশ্য ঢাকা ও ওয়াশিংটনের পক্ষ থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো দেওয়া হয়নি। আমাদের বিশ্লেষণ হলো, যদি শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া চুক্তি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটি গোপনীয় নজরদারি কেন্দ্র বা লিলি প্যাড তৈরি করতে পারবে, যেটি তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ সরাসরি চীনের কিয়াকপিও করিডোরের উপর নজর রাখার পর সুগম করে দিবে। শুধু তাই নয়, এই দুটি চুক্তির অধীনে আমেরিকা যেসব সুবিধা পাবে তাতে মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং জান্তা সরকারের পতন ঘটাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি কৌশলগত করিডোর হিসেবেও ব্যবহার করতে পারবে। তবে এর পরিণতি হবে জটিল। ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হবে। বিশেষ করে চীন বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি সহজে মেনে নেবে না, যা ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বা প্রক্সি যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। প্রশ্ন হলো, 4 বছরের বেশি সময় ধরে আলোচনা ঝুলিয়ে রেখে যেখানে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে এই চুক্তি দুটিতে না বলে দিয়েছিলেন, সেখানে বিএনপি সরকার কেন এই চুক্তি দুটি করার দিকে ঝুঁকছে, যেটি বাংলাদেশকে বৃহৎ পরাশক্তিগুলোর সামরিক পুতুল বা বেজিস্ট্রেটে পরিণত হওয়ার ঝুঁকিতে ফেলে দিতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথা চীন। আর চীনের প্রভাব ঠেকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে তার সামরিক শক্তি প্রতিষ্ঠা করতে চায়, এমন জোরালো মত আছে বিশ্বব্যাপী। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূ রাজনীতিতে অবস্থানগত কারণে বাংলাদেশের গুরুত্ব তাই যুক্তরাষ্ট্রের কাছে অনেক। পরিষ্কার করে বললে, চীনের উপর নজরদারি করতে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র নিজেদের একটি অবস্থান করে নিতে চায়। সে কারণে সেন্ট মার্টিনে বিদেশি শক্তি ঘাঁটি করতে চায়, এমন বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে অনেক পুরানো। এই বিতর্ক বাংলাদেশের স্বাধীনতারও আগের। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 25 সেপ্টেম্বর একটি বিদেশি পত্রিকায় ছাপা হওয়া এক প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শেখ মুজিবুর রহমান, যেখানে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের আগেই যুক্তরাষ্ট্র সন্দ্বীপে ঘাঁটি করতে চেয়েছিল। পুরাতন পত্রিকাগুলো ঘেটে দেখা গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলেও একই বিতর্ক দেখা দিয়েছিল। বাংলাদেশ সরকার তখনকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি 1980 সালের 18 ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছিল, যার শিরোনাম ছিল, সেন্ট মার্টিন দ্বীপে কোনো দেশকে ঘাঁটি তৈরির অনুমতি দেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এই বিতর্ক নতুন করে দেখা গিয়েছিল। 2023 সালে এসে রাজনীতিতে সেন্ট মার্টিনের বিষয়টি প্রথম আলোচনায় আনেন আওয়ামী লীগের জোট সঙ্গী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিলন। তিনি 2023 সালের 14 জুন জাতীয় সংসদে সেন্ট মার্টিন ইস্যুটি তোলেন। এরপর 19 জুন বিষয়টি নিয়ে জাতীয় সংসদে বক্তব্য দেন আওয়ামী লীগের আরেক জোট সঙ্গী জাসদের সভাপতি হাসনুল হক ইনু। 2023 সালের 21 জুন এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ বা দেশ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই। অবশ্য 2023 সালের 27 জুন মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আওয়ামী লীগ সভানেত্রী এবং তার জোট সঙ্গীদের এমন অভিযোগ এক বাক্যে উড়িয়ে দিয়েছিলেন। সেন্ট মার্টিন ইস্যুটি গত হলো দুটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলে আসছে আওয়ামী লীগ আমল থেকে। এই চুক্তি দুটি হলো আকসা ও জিসমিয়া। আকসা হলো অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এটি মূলত একটি লজিস্টিক সহযোগিতা চুক্তি। এই চুক্তির অধীনে দুই দেশের সেনাবাহিনী একে অপরের কাছ থেকে খাদ্য, জ্বালানি,
খুচরা যন্ত্রাংশ এবং পরিবহন সুবিধা নিতে পারে। এটি কোনো সামরিক জোট নয়, বরং এটি শান্তিকালীন বা দুর্যোগকালীন সময়ে পারস্পরিক সহযোগিতা সহজতর করে। তবে এর একটি বিতর্কিত দিক হলো, এই চুক্তির ফলে মার্কিন যুদ্ধ জাহাজ বা বিমানগুলো বাংলাদেশের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে রিফুয়েলিং বা মেরামতের সুযোগ পাবে, যা কার্যত মার্কিন বাহিনীকে বাংলাদেশের সামরিক অবকাঠামোর উপর এক ধরনের অ্যাক্সেস দিবে। অন্যদিকে জিসুমিয়া হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এটি সামরিক তথ্য বিনিময়ের একটি গোপনীয়তা রক্ষা চুক্তি। যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশের কাছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যেমন F-16 যুদ্ধ বিমান বা উন্নত রাডার ব্যবস্থা বিক্রির আগে এই চুক্তিটি করে থাকে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় মার্কিন প্রযুক্তি বা গোয়েন্দা তথ্য কোনো তৃতীয় পক্ষের, বিশেষ করে রাশিয়া বা চীনের কাছে ফাঁস হবে না। যুক্তরাষ্ট্র 2019 সাল থেকে বাংলাদেশের সাথে এই চুক্তি দুটি করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়ে আসছে। 2019 সালের জুন মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত সপ্তম পার্টনারশিপ ডায়ালগে এ বিষয়ে বিশদ আলোচনা হয়। 2022 সালের 24শে এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এক সেমিনারে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এই চুক্তি দুটির সপক্ষে বেশ লম্বা বক্তব্য দিয়েছিলেন। তখন ঢাকায় অনুষ্ঠিত অষ্টম নিরাপত্তা সংলাপে জিসুমিয়া চুক্তির একটি খসড়া বা ড্রাফট যুক্তরাষ্ট্র বাংলাদেশের তখনকার আওয়ামী লীগ সরকারকে দিয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের আমলে এই চুক্তি দুটি স্বাক্ষরিত হয়নি। 2023 সালের 10ই আগস্ট আওয়ামী লীগের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে এই দুটি চুক্তি হবে না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, তারপর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি ঘটে শেখ হাসিনার। বিশ্লেষকরা মনে করেন, আঞ্চলিক ভূ রাজনৈতিক কয়েকটি কারণে শেখ হাসিনার সরকার তখন মার্কিন চাপ থাকা সত্ত্বেও চুক্তিগুলো করেনি। এর মধ্যে একটি কারণ হলো চীনের সাথে ভারসাম্য রক্ষা করা। বাংলাদেশের সামরিক সরঞ্জামের 70% চীন থেকে আনা হয়। জিসুমিয়া স্বাক্ষর করলে চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা আছে। আবার আওয়ামী লীগ সরকার প্রচার করত, এই চুক্তিগুলো করলে মার্কিন সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত হবে। কিন্তু 24শে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে একটি ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হয়েছে। জুলাই আন্দোলনের সমর্থকরা প্রকাশ্যেই বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি রেজিম চেঞ্জ করেছে এবং তারাই দেশ চালাচ্ছে। সম্প্রতি ফাহাদ মাজার, যার স্ত্রী গত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তিনি এমন দাবি প্রকাশ্যে করার পর এটি নিয়ে বাংলাদেশ সরকার কিংবা মার্কিন দূতাবাস থেকে কোনো আপত্তি জানানো হয়নি। বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকারের উপর আকসা ও জিসুমিয়া চুক্তি দুটি করার জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত পরিকল্পিতভাবে চাপ দিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং থিঙ্ক ট্যাঙ্ক দাবি করে আসছে। রিপোর্টে প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি ব্যক্তিগত চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশের জন্য মার্কিন বাজারে শুল্ক সুবিধা বজায় রাখা এবং জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়টি সরাসরি আকসা ও জিসুমিয়ার চুক্তির উপর নির্ভর করছে। মিলিটারি নিউজ এবং সলিড ইনফো এর মতো বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণী সংস্থা দাবি করছে, 2026 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরের সময় আকসা ও জিসুমিয়ার চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন, আকসা ও জিসুমিয়া কেবল দুটি কাগজের দলিল নয়, এগুলো বঙ্গোপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির আইনি ভিত্তি দিবে। প্রথমত, আকসা ও জিসুমিয়া চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের সমুদ্র, নৌ এবং বিমান পথে বেশ কিছু বিশেষ সুবিধা পাবে। চট্টগ্রাম, মাতারবাড়ি এবং মংলা বন্দরে মার্কিন যুদ্ধজাহাজগুলো রিফুয়েলিং এবং মেরামতের সুযোগ পাবে। মার্কিন নৌবহরকে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে একটি স্থায়ী সরবরাহ কেন্দ্র বা লজিস্টিক ফুটহোল্ড দিবে। দ্বিতীয়ত, জিসুমিয়া চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে রিয়েল টাইম ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য শেয়ার করতে পারবে। এর মানে হলো, বঙ্গোপসাগরে চীনের কোনো সাবমেরিন বা যুদ্ধজাহাজ চলাচলের খবর যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের রাডার নেটওয়ার্কের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবে। এটি কার্যত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মার্কিন গোয়েন্দা কাঠামোর একটি সফটওয়্যার হিসেবে যুক্ত করবে।
তৃতীয়ত, এই চুক্তির ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের সামরিক সরঞ্জাম যেমন RQ-21, ব্ল্যাকজ্যাক নজরদারি ড্রোন বা আধুনিক প্যাট্রোল ক্রাফট কিনতে পারবে। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনী মার্কিন বাহিনীর সাথে সরাসরি যোগাযোগ এবং সমন্বয় করে অপারেশন পরিচালনা করতে সক্ষম হবে, যাকে সামরিক ভাষায় বলে ইন্টার অপারেবিলিটি। প্রশ্ন হলো, সেই শেখ হাসিনার আমল থেকে যুক্তরাষ্ট্র কেন যে কোনো মূল্যে এই চুক্তি দুটি করতে চায়? চীনকে ঠেকানোর জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার যুক্তরাষ্ট্র এরই মধ্যে তার বহু মিত্রের সাথে এমন চুক্তি করে ফেলেছে। ভারতের সাথে জেসমিয়া চুক্তি করেছে 2002 সালে। 2024 সালের নভেম্বরে সবশেষ ফিলিপাইনের সঙ্গে এই চুক্তি করে। জাপান ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় জেসমিয়া চুক্তি আছে। ফলে সমুদ্রপথে চীনকে ঠেকানোর জন্য, বিশেষ করে মিয়ানমারের রেয়ার আর্থের জন্য ব্যাকুল হয়ে পড়া যুক্তরাষ্ট্রের দরকার বাংলাদেশের সাথে এই চুক্তিগুলো করা। যুক্তরাষ্ট্রের কৌশলগত আকুলতার পেছনে আছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা IPS এবং চীনের বোল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ঠেকানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনা সফল করতে যুক্তরাষ্ট্রের যে এত উঠে পড়ে লাগা, তার পেছনে আছে তিনটি কারণ। প্রথমত, চীন তাদের জ্বালানি আমদানির জন্য মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে মিয়ানমারের কিয়াকপিউ থেকে কুনমিং পর্যন্ত একটি বিশাল পাইপলাইন ও রেল করিডোর তৈরি করেছে। এই করিডোরটি বঙ্গোপসাগর হয়ে যায়। বাংলাদেশ যদি আকসা ও জিসমিয়া সই করে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই করিডোরের প্রবেশ মুখে তার সামরিক প্রভাব বলয় তৈরি করতে পারবে, যা চীনের জন্য একটি বিশাল মাথা ব্যথার কারণ হবে। দ্বিতীয়ত, ভারত মহাসাগরে চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে বঙ্গোপসাগর এবং মিয়ানমারের কোকো আইল্যান্ডে চীনের যে নজরদারি ব্যবস্থা রয়েছে, তাকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ হলো সবচেয়ে আদর্শ জায়গা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের চট্টগ্রাম ও মাতারবাড়িতে সফট বেস বা লিলিপ্যাড স্থাপনের মাধ্যমে চীনের এই মুক্তার মালার বিপরীতে নিজস্ব একটি প্রতিরক্ষা বলয় তৈরি করতে চায়। সবশেষ কারণ, যেটি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়, মিয়ানমারের দুর্লভ খনিজ সম্পদ বা রেয়ার আর্থ এলিমেন্টস, সংক্ষেপে যাকে বলা হয় REE। মিয়ানমার বর্তমানে বৈশ্বিক খনিজ রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মিয়ানমার বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ উৎপাদনকারী দেশ, যা 2024 সালে প্রায় 31,000 মেট্রিক টন খনিজ উৎপাদন করেছে। এই খনিজগুলো যেমন ডিসপ্রোসিয়াম ও টার্বিয়াম ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি, স্মার্টফোন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তির জন্য অপরিহার্য। বর্তমানে মিয়ানমারের প্রায় সব খনিজ সম্পদ চীনের ইউনান প্রদেশে প্রক্রিয়াজাত হয়, যার ফলে যুক্তরাষ্ট্র এই সরবরাহ চেইনে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মিয়ানমারের কাচিন রাজ্যের খনিজ সমৃদ্ধ এলাকাগুলো এখন মূলত জান্তা সরকারের হাতছাড়া হয়ে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA এর নিয়ন্ত্রণে চলে গেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে জান্তা সরকারের বিকল্প হিসেবে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ বাড়াতে চাইছে, যাতে সরাসরি খনিজ সম্পদ সংগ্রহ করা যায় এবং চীনের একাধিপত্য খর্ব করা যায়। প্রশ্ন হলো, বাংলাদেশ কিভাবে এই প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে? যদি বাংলাদেশের সাথে আকসা ও জিসমিয়া চুক্তি স্বাক্ষরিত হয়, তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য একটি লজিস্টিক করিডোর হিসেবে ব্যবহার করতে পারবে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, মোহাম্মদ ইউনূসের আমলে রাখাইন মানবিক করিডোর ইস্যুতে পুরো বাংলাদেশে বেশ হইচই পড়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চরম আপত্তির মুখে ইউনূস সরকার ও তার সে সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে করিডোর দেওয়ার চিন্তা থেকে সরে আসতে হয়েছিল। এই খলিলুর রহমান এখন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আকসা ও জিসমিয়া চুক্তি হলো মানবিক সহায়তার আড়ালে যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিদ্রোহীদের ড্রোন, গোয়েন্দা তথ্য এবং অন্যান্য লজিস্টিক দিতে পারবে। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের সংঘাতকে ব্যবহার করে চীনকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে কোণঠাসা করতে চায় এবং এক্ষেত্রে বাংলাদেশকে তারা একটি ফ্রন্টলাইন স্টেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আর এই চেষ্টার সবচেয়ে বড় হাতিয়ার হবে আকসা ও জিসমিয়ার চুক্তি। ভূ রাজনৈতিক অবস্থান বিবেচনা করলে বাংলাদেশ এখন একটি কৌশলগত আটকা বা স্ট্র্যাটেজিক ইন্টারাপমেন্ট পরিস্থিতির সম্মুখীন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্যিক বাজার ও শুল্ক সুবিধার
প্রলোভন, অন্যদিকে চীনের সাথে গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক, এই দুইয়ের মাঝে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য এক কঠিন পরীক্ষা। এই চুক্তিগুলো হলে বাংলাদেশ সরাসরি কোনো মার্কিন সামরিক জোটে অন্তর্ভুক্ত না হলেও প্রকান্তরে মার্কিন প্রতিরক্ষা বলার একটি অংশে পরিণত হবে। আকসা ও জিসুমিয়া চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের সামরিক বাহিনী হয়তো আধুনিকায়ন হবে, কিন্তু দীর্ঘমেয়াদে দেশটি একটি বৃহৎ পরাশক্তির সামরিক ক্রিয়ানক বা বেজ স্টেটে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।